WBCSC অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য ফর্ম ফিল আপ করতে গিয়ে একটা প্রশ্ন প্রায় সবাইকেই ভাবায়, আর সেটা হলো নিজের বইয়ের প্রকাশকের স্ট্যাটাস কী হবে। এই ছোট্ট একটা বিষয় কিভাবে পুরো স্কোরিংকে প্রভাবিত করতে পারে, চলুন সেটাই এই বিশ্লেষণে সহজ করে জেনে নিই। ফর্মের পাবলিকেশন সেকশনে গেলেই এই প্রশ্নটা সামনে আসে যে প্রকাশক সে কি ন্যাশনাল নাকি স্টেট। এই দ্বিধাটা খুব স্বাভাবিক, কিন্তু এর সঠিক উত্তরটা জানা ভীষণ জরুরি। হ্যাঁ, ঠিকই শুনছেন। এই একটা মাত্র সিলেকশন কিন্তু সরাসরি একাডেমিক পারফরম্যান্স ইন্ডিকেটর বা এপিআই স্কোরের ওপর প্রভাব ফেলে। মানে এখানে একটা ছোট ভুলও কিন্তু পুরো স্কোরটাকে অনেকটা নামিয়ে দিতে পারে। এই পুরো বিষয়টাকে সহজে বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে জানব সমস্যাটা ঠিক কোথায়, তারপর দেখব কেন কলকাতার প্রকাশকরা ন্যাশনাল ক্যাটাগরিতে পড়েন। এরপর ভেরিফিকেশনের সহজ উপায়ে জানব, প্রমাণপত্র কিভাবে জোগাড় করতে হবে, আর সবশেষে কিছু ফাইনাল চেকিং টিপস নিয়ে আলোচনা করব। আচ্ছা, সবার আগে এটা বোঝা দরকার যে সমস্যাটা ঠিক কোথায়। ফর্মের ওই ছোট্ট ড্রপডাউন মেনুটা কেন এত কনফিউশন তৈরি করে, আর আবেদনের জন্য এবার গুরুত্ব ঠিক কতটা, চলুন সেটাই আগে পরিষ্কার করে নিই। আসলে WBCS-এর ফর্মটা বানানো হয় ইউজিসির এপিআই স্কোরিংয়ের নিয়মকানুন মেনেই, আর সেই নিয়মেই প্রকাশনার স্কোরের একটা বড় ভূমিকা আছে। তাই তো প্রকাশকের স্ট্যাটাস কি সেটা উল্লেখ করাটা বাধ্যতামূলক। সমস্যাটা তো বোঝা গেল, এবার আসা যাক এর একদম স্পষ্ট সমাধানে। বেশিরভাগ ক্ষেত্রে ন্যাশনাল অপশনটা কেন বেছে নেওয়া উচিত, চলুন এখন সেটা নিয়েই কথা বলা যাক। এক কথায় উত্তর হল, কলকাতার যে বড় বা প্রতিষ্ঠিত প্রকাশকরা আছেন তাদের জন্য সঠিক ক্যাটাগরি হবে ন্যাশনাল। এটা নিয়ে বিশেষ কোনো দ্বিধা রাখার দরকারই নেই। দেখুন, ন্যাশনাল আর স্টেট পাবলিশারের মধ্যে পার্থক্যটা কিন্তু ইউজিসির নিয়ম অনুযায়ী বেশ পরিষ্কার। ন্যাশনাল পাবলিশারদের একটা সর্বভারতীয় ডিস্ট্রিবিউশন আর পরিচিতি থাকে, কিন্তু স্টেট লেভেল প্রকাশকদের কাজ কারবার মূলত একটা রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকে। ব্যাপারটা আরও পরিষ্কার হবে কয়েকটা নাম শুনলে, যেমন ধরুন দেজ পাবলিশিং, আনন্দ পাবলিশার্স। এই নামগুলোর সঙ্গে আমরা সবাই পরিচিত। এদের বই তো শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতেই পাওয়া যায়, আর এটাই ওদের ন্যাশনাল স্ট্যাটাসকে আরও পোক্ত করে। এখন প্রশ্ন হল, যদি কোনো পাবলিশারকে নিয়ে মনে সন্দেহ থাকে, মানে নিশ্চিত হওয়া যাচ্ছে না, তখন কি করণীয়? চলুন এর জন্য একটা নির্ভরযোগ্য পদ্ধতি বা একটা টুলকিট দেখে নেওয়া যাক। যাচাই করার জন্য এই 3টি সহজ স্টেপ ফলো করা যেতে পারে। 1 নম্বর, পাবলিশারের নিজস্ব ওয়েবসাইট বা বইয়ের ISBN পাতাটা ভালো করে দেখুন। 2, সিনিয়র বা অভিজ্ঞ ক্যান্ডিডেটদের জিজ্ঞাসা করুন যারা আগে সফল হয়েছেন। আর 3 নম্বর, ফেসবুকের বিভিন্ন একাডেমিক গ্রুপে একটু খোঁজ খবর নিন। এইগুলো করলে দেখবেন আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যাবে। শুধু ফর্মটা ফিল আপ করে দিলেই তো কাজ শেষ নয়। এর পরের ধাপটা হল ভবিষ্যতের ভেরিফিকেশন বা স্ক্রুটিনির জন্য প্রয়োজনীয় ডকুমেন্টেশন তৈরি রাখা। এটাকে একটা প্রোফাইল তৈরির মতো করে ভাবতে পারেন, যেমন প্রকাশকের অ্যাবাউট অ্যাস পেজের একটা স্ক্রিনশট, বইয়ের ISBN পেজের স্ক্যান কপি, আর টাইটেল পেজের একটা কপি। এই ডকুমেন্টগুলো যদি আগে থেকে রেডি থাকে, তাহলে পরে ভেরিফিকেশনের সময় অনেক টেনশন কমে যায় আর সময়ও বাঁচে। সবশেষে আবেদনপত্র ফাইনালি জমা দেওয়ার আগে কয়েকটা জরুরি বিষয় মাথায় রাখলে একটা নিখুঁত আবেদনের দিকে এগোনো যায়। চলুন সেই বেস্ট প্র্যাকটিসগুলো একবার দেখে নিই। কয়েকটা সহজ অভ্যাস কিন্তু অনেক বড় ভুল থেকে বাঁচিয়ে দিতে পারে। যেমন, জমা দেওয়ার আগে প্রিভিউ অপশনটা অবশ্যই ব্যবহার করা উচিত। সব ডকুমেন্ট আগে থেকে গুছিয়ে রাখা, আর অবশ্যই লেটেস্ট অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্টটা মন দিয়ে পড়া। এই ছোট ছোট কাজগুলো পুরো প্রক্রিয়াটাকে অনেক সহজ করে দেয়। সুতরাং এটাই হলো এই পুরো আলোচনার মূল কথা। একটা শক্তিশালী আবেদনের জন্য এই পাবলিকেশন সেকশনটা খুব যত্ন নিয়ে আর সঠিক তথ্য দিয়ে পূরণ করাটা জরুরি। এই বিশ্লেষণটা তো একটা পারফেক্ট অ্যাপ্লিকেশন ফর্মের একটা গুরুত্বপূর্ণ অংশকে সহজ করে দিল। এখন প্রশ্ন হলো, একটা সম্পূর্ণ নিখুঁত আবেদনের জন্য এরপরে কোন দিকে নজর দেওয়া উচিত?